একটা দেশের সবথেকে বড় সম্পদ হয় সেই দেশের জনগণ, কিন্তু সেই জনগণই যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় তাহলে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কেন ভারত থেকে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে তাড়ানো শুধুমাত্র প্রয়োজন নয়, বরং দেশের ভবিষ্যৎ এবং দেশের নিরাপত্তার জন্য অপরিহার্য। কোনো অবৈধ বাংলাদেশিদেরকে তাড়ানো মানেই বাংলাদেশিদের প্রতি কোনো ঘৃণা নয়, বরং নিজের দেশকে রক্ষা করা। কারণ অবৈধ অনুপ্রবেশ যেমন দেশের সীমানাকে নষ্ট করে, ঠিক তেমনই নষ্ট করে দেশের ভবিষ্যৎকেও। তাই ভারত আজ যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে ভারতের আগামী প্রজন্মকে এর একটা বড় মূল্য দিতে হবে। ভারত ও বাংলাদেশের স্থলসীমানা 4000 কিলোমিটার থেকেও বেশি, যা পৃথিবীর পঞ্চম দীর্ঘতম স্থলসীমানা। আর এই 4000 কিলোমিটার দীর্ঘ স্থলসীমানার মধ্যে কোথাও নদী, কোথাও পাহাড় বা কোথাও রয়েছে বন জঙ্গল। ফলে পুরো সীমানা পাহারা দেওয়া সম্ভব নয়। শুধু ভারত কেন, পৃথিবীর কোনো দেশের পক্ষেই তার পুরো সীমানাকে পাহারা দেওয়া সম্ভব নয়। আজ যেটা বাংলাদেশ 1971 সালের পূর্বে তার নাম ছিল পূর্ব পাকিস্তান, আর আজ যেটা পাকিস্তান তার নাম ছিল পশ্চিম পাকিস্তান। কিন্তু 1971 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, আর এই যুদ্ধের নাম দেওয়া হয় 71-এর মুক্তিযুদ্ধ। আর এই যুদ্ধের পর নতুন এক রাষ্ট্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কোটি কোটি বাংলাদেশি বাংলাদেশ ছেড়ে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে অবৈধভাবে প্রবেশ করে। যুদ্ধের শেষে বাংলাদেশ তৈরি হওয়ার পর তাদের মধ্যে অনেকে বাংলাদেশে ফিরে গেলেও বেশিরভাগ মানুষই ভারতেই রয়ে যায়। এরপর ভারতে কর্মসংস্থান ও রোজগারের সুযোগ বেশি থাকার জন্য বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে ঢোকা শুরু করে, আর এভাবেই শুরু হয় ভারতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ। আর এইসব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা প্রথমে অবৈধভাবে ভারতের সীমানা অতিক্রম করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের মতো বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে প্রবেশ করে। সেখান থেকে দালাল মারফত ফেক বা ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে। আর এই ফেক আধার ও ভোটার কার্ড নিয়ে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থানের মতো সীমান্ত দূরবর্তী রাজ্যগুলোতে পৌঁছে যায়। এমনকি কেরালাতেও অবৈধ বাংলাদেশি পাওয়া গেছে। এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ওইসব রাজ্যে কাজের বাহানাতে গিয়ে সেখানে অবৈধভাবে জমি দখল করে স্থায়ীভাবে বসবাস শুরু করে দেয়। কি ভয়ানক ব্যাপার না? যেখানে ভারতেরই কত মানুষকে রাতের বেলা প্ল্যাটফর্মে শুয়ে থাকতে হয়, ফুটপাতে শুয়ে থাকতে হয়, সেই দেশেরই জমিকে অন্য দেশের লোক এসে অবৈধভাবে দখল করে নিচ্ছে। তাই এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি আজ শুধুমাত্র পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের মতো বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যের সমস্যা নয়, এটা আজ পুরো গোটা দেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 2019 সালে ভারতের ইউনিয়ন মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কিরণ রিজিজু দেশের পার্লামেন্টের রাজ্যসভাতে একটা ভয়ঙ্কর তথ্য দেয় যে ভারতবর্ষে 2 কোটিরও বেশি অবৈধ বাংলাদেশি বাস করে। ভাবতে পারছেন, আমি আপনি যে দেশে বাস করি সেই দেশে মোট জনসংখ্যার 2 কোটিরও বেশি মানুষ এই দেশেরই নয়, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে এই বছরই অর্থাৎ 2025 সালের 27 মার্চ তারিখের দেশের পার্লামেন্টের লোকসভাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহের দেওয়া একটা ভাষণের ছোট্ট একটা ভিডিও ক্লিপস আপনাকে দেখাতে চাই। দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বলছেন একটু মন দিয়ে শুনবেন, তারপর আলোচনায় আসবো। ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं?
जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। যেখানে দেশের সর্বোচ্চ আদালত সম্মানের সুপ্রিম কোর্ট এটা ডিক্লেয়ার করেছে যে 1971 সালের 24শে মার্চের পর যত বাংলাদেশে ভারতে ঢুকেছে তারা সবাই ইলিগ্যাল মাইগ্রেন্ট। তা সত্ত্বেও লজ্জাজনকভাবে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল শুধুমাত্র তাদের ভোট ব্যাংকে ধরে রাখার জন্য এইসব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিয়ে আমাদের নিজের দেশের যে কি ক্ষতি করতেছে, আসুন এই ভিডিওটা দেখুন। আমাদের সবার প্রিয় দেশ ভারত একটা উন্নয়নশীল দেশ, অর্থাৎ ভারত এখনও উন্নতি করতেছে, উন্নত হয়নি। তাই দেশকে উন্নত করার লক্ষ্যে দেশের গরিব মানুষদের জন্য সরকার খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন সেক্টরে সাবসিডি তথা ভর্তুকি দিয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন সমাজ কল্যাণমূলক যোজনা চালায়। আর এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড দিয়ে নিজেদের নাম এই যোজনায় তালিকাভুক্ত করে, মানে ভারতীয়দের দেওয়া ট্যাক্সের টাকায় এই বাংলাদেশিরা সাবসিডি পাচ্ছে। তাহলে আপনি নিজেই চিন্তা করুন, যদি ইউনিয়ন মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কিরণ রিজিজুর দেওয়া তথ্য অনুযায়ী ভারতবর্ষে 2 কোটির বেশি অবৈধ বাংলাদেশ থেকে থাকে, আর তারা সবাই যদি কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত ওয়েলফেয়ার স্কিম বা সমাজ কল্যাণমূলক যোজনাতে নিজেদের নাম তালিকাভুক্ত করে রাখে, তাহলে প্রতি বছর ভারত সরকারের কত হাজার হাজার কোটি টাকা এইসব বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের জন্য নষ্ট হচ্ছে। এইসব অবৈধ অনুপ্রবেশকারীরা খুব অল্প মজুরিতে কাজ করে দেয়, ফলে আমাদের দেশের গরিব খেটে খাওয়া মানুষরা কাজ পায় না, কর্মচ্যুত হয়ে পড়ে। এরা নিজেরাও যেমন অবৈধভাবে আসে, ঠিক তেমনই আমাদের দেশের টাকাকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে যায়, ফলে দেশের অর্থনীতি থেকে কোটি কোটি টাকা বিদেশে চলে যায়, ফলে দেশের অর্থচক্র দুর্বল হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে সীমান্তবর্তী বাজারগুলো থেকে এরা চোরা কারবার করে, ফলে আমাদের দেশের জিনিসপত্র চোরাই পথে বাংলাদেশে পৌঁছে যায়। তখন আমাদেরই দেশের সীমান্তবর্তী বাজারে কৃত্রিমভাবে সংকট তৈরি হয়, ফলে জিনিসপত্রের দামও বেড়ে যায়। এই অবৈধ লোকেরা শহরে এসে ভিড় বাড়ায়, ফলে শহরের বাসস্থান, পরিবহন, বিদ্যুৎ, পানীয় জল সব কিছুর উপরেই অতিরিক্ত চাপ পড়ে, আর এই চাপ সামলাতে সরকারকে আরও বেশি খরচ করতে হয়। আর এইসব অবৈধ বাংলাদেশিরাই ভারতের বাজারে জাল নোট ছড়িয়ে দিচ্ছে ভারতের অর্থনীতিকে দুর্বল করার জন্য। এগুলো তো গেল মোটামুটি সব আর্থিক ক্ষতি। এবারে আসুন এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের জন্য কি কি সামাজিক ক্ষতি হচ্ছে একটু দেখুন। যেই সব এলাকাতে অবৈধ অনুপ্রবেশকারী বাঙালির সংখ্যা বেশি হয়, সেই সমস্ত এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা বেশি লক্ষ্য করা যায়, ফলে ওই সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ে। এইসব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা খুবই অল্প টাকার লোভে গরু পাচার, মানব পাচার, মাদকদ্রব্য পাচার, অস্ত্র পাচারের মতো ঘৃণ্য এবং জঘন্য কাজে যুক্ত হয়ে যায়। কোনো এলাকায় হঠাৎ করে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা যদি বেড়ে যায়, তখন সেই এলাকার স্থানীয়রা নিজেদেরকে অসহায় বলে মনে করে, ফলে সেই সমস্ত এলাকাতে স্থানীয় বনাম এই অনুপ্রবেশকারীদের মধ্যে সংঘর্ষ লক্ষ্য করা যায়। 1980 সালের ত্রিপুরার মান্ডাই গণহত্যা এবং 1983 সালে আসামের নেলি ও খয়রাবাড়ির গণহত্যা এর সব থেকে বড় প্রমাণ। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা শুধুমাত্র ভারতের আর্থিক ও সামাজিক ক্ষতি করছে না, এরা ভারতের ডেমোগ্রাফির পরিবর্তন করে দিচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের মতো বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে। আর এই ডেমোগ্রাফির পরিবর্তনের ফলে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে দিন দিন দুটো ঘটনা বেড়ে যাচ্ছে। এক, রাজনৈতিক অস্থিরতা, আর 2, সাম্প্রদায়িক দাঙ্গা।
ডেমোগ্রাফির পরিবর্তন কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা এবং রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয় সেটা জানার আগে আমি আপনাকে একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিতে চাই। একটু মন দিয়ে দেখুন। 2001 সালের জনগণনা অনুযায়ী আসামে মোট জনসংখ্যা 30.92% ছিল মুসলিম। আর 2011 সালের জনগণনা অনুযায়ী আসামে মুসলিম পার্সেন্টেজ বেড়ে হয় 33.22%। এখনও তো 2021 সালের তথ্য আসেনি, তাই আমি আপনাকে জানাতে পারলাম না। 2001 সালের জনগণনা অনুযায়ী আসামে মোট 23টা জেলা ছিল। তার মধ্যে ধুবড়ি, গোয়ালপাড়া, বারপেটা, নাগাঁও, করিমগঞ্জ ও হাইলাকান্দি এই 6টা জেলা ছিল মুসলিম মেজরিটি। কিন্তু 2011 সালে জনগণনা অনুযায়ী আসামে মোট জেলার সংখ্যা হয় 27টা এবং মুসলিম মেজরিটি জেলার সংখ্যা বেড়ে হয় 9টা। গোয়ালপাড়া, বারপেটা, নাগাঁও, করিমগঞ্জ ও হাইলাকান্দির সাথে যোগ হয় আরও 3টি নতুন জেলা, মরিগাঁও, বঙ্গাইগাঁও, দরং। অর্থাৎ মাত্র 10 বছরের মধ্যেই আসামের মরিগাঁও, বঙ্গাইগাঁও ও দরাং এই 3টে জেলাতে হিন্দুরা হয়ে গেল সংখ্যালঘু মাইনরিটি আর মুসলমানরা হয়ে গেল সংখ্যাগুরু বা মেজরিটি। একেই বলা হয় ডেমোগ্রাফির পরিবর্তন। 24শে জুলাই 2025 আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটা মিডিয়া সাক্ষাৎকারে দুটি ভয়ঙ্কর তথ্য দেয়। প্রথম তথ্যটা হচ্ছে যে 2041 সালের মধ্যেই আসামে হিন্দু আর মুসলমানের সংখ্যা সমান সমান হয়ে যাবে, অর্থাৎ হিন্দু মুসলমান 50-50, যদি এভাবে ইলিগাল ইমিগ্রেশন চলতে থাকে। আর 2 নম্বর তথ্যটা হচ্ছে যে আসামের 29 লক্ষ বিঘা জমি এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা অলরেডি দখল করে ফেলেছে। তার মানে ভাবুন, শুধুমাত্র আসামের এই হাল যদি হয় তাহলে গোটা দেশের কী হাল। এত গেল আসামের গল্প, এবার আসুন আমাদের পশ্চিমবঙ্গের কী হাল একটু দেখি। 2001 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম পপুলেশন ছিল 25.5%। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম পপুলেশন বেড়ে হয় 27.01%। 2015 সালের 26শে আগস্ট টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে একটা খবর আছে যার হেডলাইনটা ছিল বেঙ্গল বিটস ইন্ডিয়া ইন মুসলিম গ্রোথ রেটস, অর্থাৎ বাংলা সারা ভারতবর্ষকে হারিয়ে দিয়েছে মুসলিম সংখ্যা বৃদ্ধির হারে। আর এই হেডলাইনটা করার পেছনে একটা বিরাট যুক্তি ছিল। 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত যখন সারা ভারতবর্ষে মুসলিম গ্রোথ রেট ছিল 0.8%, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছিল 1.77%। আর এর ফলেই পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুর জেলাতে রিলিজিয়াস ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আসামের সেই 3টা জেলা মৌরিগাঁও, বঙ্গাইগাঁও, দারাংয়ের মতোই পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলাতে মুসলমানের সংখ্যা হিন্দুদের থেকে বেশি হয়ে যায়। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমি হঠাৎ করে এই হিন্দু মুসলমান বলাটা শুরু করলাম। এর পেছনে 2টো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে ইলিগ্যাল অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতবর্ষের যে সমস্ত জেলাগুলিতে এই ডেমোগ্রাফির পরিবর্তন ঘটে গেছে সেই সমস্ত জেলাতেই কিন্তু মুসলমান সম্প্রদায়ের সংখ্যা বাড়ছে, হিন্দুদের সংখ্যা বাড়েনি, হিন্দুর সংখ্যা কমে গেছে। আর 2 নম্বর কারণটা হচ্ছে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট যত জায়গাতেই অবৈধ বাংলাদেশে ধরা পড়ছে এখনও পর্যন্ত দেখেছি সবাই কিন্তু মুসলমান। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা শুধুমাত্র নিজেরাই আসে না, সঙ্গে করে নিয়ে আসে তাদের ধর্মকে, তাদের সংস্কৃতিকে, তাদের ভাষাকে, তাদের পোশাককে। ফলে যে সমস্ত এলাকায় ডেমোগ্রাফির চেঞ্জ ঘটে যায় এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের জন্য, অর্থাৎ যে সমস্ত এলাকায় স্থানীয়দের তুলনায় এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের সংখ্যা বেড়ে যায় সেই এলাকার স্থানীয়দের ভাষা, তাদের পোশাক, তাদের ধর্ম, তাদের সংস্কৃতির গুরুত্ব আস্তে আস্তে কমে যায়। আপনি অনেক সময় শুনে থাকবেন যে স্কুলে সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপূজার মণ্ডপ এবং প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের মতো বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে মসজিদ এবং মাদ্রাসার সংখ্যা দিনে দিনে হু হু করে বেড়ে যাচ্ছে। আর এইভাবেই কোনো এলাকার কালচারাল যে আইডেন্টিটি বা সাংস্কৃতিক পরিচয় আছে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তখন স্থানীয়দের মধ্যেও একটা ক্ষোভ তৈরি হয়, আর এই ক্ষোভ থেকে জন্ম নেয় সাম্প্রদায়িক দাঙ্গা। আবার অনেক সময় ভারতের কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোট ব্যাংক তৈরি করার জন্য এইসব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে ভোটার কার্ড করে দেয়, অর্থাৎ ভারতে ভোটদানের সুযোগ করে দেয়। ফলে ওই সকল এলাকায়
রাজনৈতিক সমীকরণ বদলে যায়, রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। আর যদি কোনো এলাকাতে স্থানীয় ভোটার থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার সংখ্যা বেশি হয়ে যায়, তখন রাজনৈতিকভাবেও স্থানীয়রা গুরুত্বহীন হয়ে পড়ে। ফলে সেক্ষেত্রেও কিন্তু স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে। তো দর্শক বন্ধু, এতক্ষণ আপনি দেখলেন কিভাবে এইসব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ভারতের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ক্ষতি করতেছে। এমনও তো হতে পারে বাংলাদেশ থেকে যে সমস্ত লোক অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে তাদের মধ্যে কেউ কেউ আতঙ্কবাদী বা স্লিপার সেলের লোক, যারা সুযোগ পেলে ভারতের ক্ষতি করবে বা এখনও ক্ষতি করার চেষ্টা করতেছে। বা এমনও তো হতে পারে ভারতের মধ্যে থেকেই মিছিল, আন্দোলনের নামে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিশ্বমঞ্চের সামনে ভারতের দুর্নাম করার চেষ্টা করতেছে। তাহলে আপনি নিজেই ভাবুন তো, এইসব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা কি আমাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক নয়? ভারত শুধুমাত্র সেদিনই শক্তিশালী হবে যেদিন ভারতের এই পবিত্র ভূমিতে প্রত্যেকটা ভারতীয় নিরাপদে শান্তিতে থাকতে পারবে। নমস্কার।